ঝাঁসির রানীর কথা আমরা কে না জানি। সেই ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছি, যা এখনও আমাদের সবার মনে গেঁথে রয়েছে। ঝাঁসির রানী আমার একটি প্রিয় চরিত্র, তাই ভাবলাম লক্ষ্মীবাঈয়ের কিছু না জানা কথা নিয়ে একটা ভিডিও করি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অজানা লক্ষ্মীবাঈকে নিয়ে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন, এই রকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তিনি মারা গেছেন 18 জুন 1858 সালে। প্রায় 200 বছর হয়ে গেল, কিন্তু ভারতবাসী আজও তাঁকে মনে রেখেছে বিপ্লবী নেত্রী হিসেবে। তাঁর জন্ম 1828 সালের 19 নভেম্বর মহারাষ্ট্রের মারাঠি করারে ব্রাহ্মণ পরিবারে। তাঁর বাবার নাম মরুপান্ত তাম্বে এবং মা ভাগীরথী বাই তাম্বে। তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাক নাম মনু। ব্রাহ্মণ পরিবারের পরিবেশে বাড়িতে শিক্ষালাভ করেন লক্ষ্মীবাঈ। বিথুরের পেশোয়া আদালতে কর্মজীবন অতিবাহিত করেন তার পিতা মরুপান্ত তাম্বে। সেখানেই তাঁর প্রিয় কন্যাকে মনের মতো করে গড়ে তুলতে থাকেন। লক্ষ্মীবাঈকে তিনি ছাবিলি নামে ডাকতেন, পেশোয়ার ভাষায় যার অর্থ ক্রীড়াপ্রেমী সুন্দরী কন্যা। বাবা কোর্টের কাজকর্মে জড়িত থাকায় রানী লক্ষ্মীবাঈ ওই সময়ের অধিকাংশ নারীদের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন। আত্মরক্ষামূলক শিক্ষালাভের পাশাপাশি ঘোড়া চালনা, আর্চারি শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি। এছাড়াও তিনি তার বান্ধবীদেরকে নিয়ে নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছিলেন। আর এই কারণেই তিনি রাজপরিবারের নজরে পড়ে যান। 1842 সালে তার বিয়ে হয় ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিওয়াকরের সাথে। এভাবেই তিনি ঝাঁসির রানী হিসেবে পরিচিতি লাভ করেন। বিয়ের পরই তার নতুন নামকরণ হয় লক্ষ্মীবাঈ হিসেবে। 1851 সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় দামোদর রাও। কিন্তু দুর্ভাগ্যবশত 4 মাস পর সন্তানটি মারা যায়। পুত্র শোক ভুলতে রাজা এবং রানী উভয়েই আনন্দ রাওকে দত্তক নেন। আনন্দ রাও ছিলেন গঙ্গাধর রাওয়ের জেঠাতো ভাইয়ের ছেলে। জীবিত থাকা অবস্থায় ঝাঁসির রাজা তার পুত্রের মৃত্যু রহস্য কখনও উদ্ঘাটন করতে পারেননি। ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও 21 নভেম্বর 1853 সালে মৃত্যুবরণ করেন। আনন্দ রাওকে দত্তক নেওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির দখলসত্ত্ব বিলোপ নীতির কারণে তার সিংহাসন আরোহণে বাধার পরিবেশ সৃষ্টি হয়। ডালহৌসি জানান যে ঝাঁসির সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী নেই, তাই ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে নেওয়া হবে। লর্ড ডালহৌসি আরও ঘোষণা করেন যে ঝাঁসির রানীর নামে বার্ষিক 60,000 ভারতীয় টাকা ভাতা হিসেবে দেওয়া হবে এবং ঝাঁসির কেল্লা পরিত্যাগ করার জন্য হুকুম জারি হয়। এর ঠিক 3 বছরের মাথায় শুরু হয় ভারতীয় বিদ্রোহ, যা সিপাহী বিদ্রোহ নামে বেশি পরিচিত। চারদিকে একটা খবর ছড়িয়ে পড়ে যে লি ইনফিল্ড রাইফেলের আচ্ছাদনে শূকরের মাংস এবং গরুর চর্বি ব্যবহার করা হয়। এরপরও ব্রিটিশ শাসকগোষ্ঠী রাইফেলে শূকরের মাংস এবং গরুর চর্বির ব্যবহার অব্যাহত রাখে। বিবৃতি দেয় যে যারা উক্ত রাইফেল ব্যবহারে অসম্মতি জানাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও শুরু করে ব্রিটিশ কর্তৃপক্ষ। এই বিদ্রোহে সিপাহীরা অনেক ব্রিটিশ সৈন্যসহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে নিযুক্ত কর্মকর্তাদেরকে হত্যা করে। ওই সময়ে লক্ষ্মীবাঈ তার বাহিনীকে নিরাপদে ও অক্ষত অবস্থায় ঝাঁসি ত্যাগ করাতে পেরেছিলেন। সমগ্র ভারতবর্ষব্যাপী তখন প্রবল গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহ চলাকালীন লক্ষ্মীবাঈ একাকী ঝাঁসি ত্যাগ করেন। তার নেতৃত্বে ঝাঁসি শান্ত ও শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল। হলদি কুমকুম অনুষ্ঠানে ঝাঁসির রমণীরা শপথ গ্রহণ করেছিল যে কোনো আক্রমণকেই তারা মোকাবেলা করবে এবং প্রতিপক্ষের আক্রমণকে তারা ভয় পাবে না। এই প্রেক্ষাপটে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন।
1857 সালের 8 জুন জোখনবাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত কর্মকর্তাসহ স্ত্রী সন্তানদের উপর গণহত্যার বিষয়ে তার ভূমিকা নিয়ে বেশ বিতর্ক ছিল। অবশেষে তার দ্বিধাগ্রস্ততা কেটে যায় যখন ব্রিটিশ সৈন্যরা স্যার হিউজ রোজের নেতৃত্বে ঘাঁটি গেড়ে বসে এবং 23 মার্চ 1858 সালে ঝাঁসি অবরোধ করে। লক্ষ্মীবাঈ তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং এই অবরোধের প্রেক্ষাপটে তিনি প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে পড়েন। ঝাঁসি এবং লক্ষ্মীবাঈকে মুক্ত করতে 20,000 সৈনিকের নিজস্ব একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাতিয়া তোপে। তবে ব্রিটিশ সৈন্যদলের সৈনিকের সংখ্যা ছিল মাত্র 1540 জন। স্বল্প সৈনিক থাকা সত্ত্বেও তাতিয়া তোপে ব্রিটিশ সৈন্যদের অবরোধ ভাঙতে পারেননি। ব্রিটিশ সৈনিকেরা ছিল প্রশিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ, যা প্রতিপক্ষের আনাড়ি ও অনভিজ্ঞ সৈনিকেরা তাদের 31 মার্চের আক্রমণে টিকতে পারেনি। লক্ষ্মীবাঈয়ের নিজস্ব বাহিনীও এই আক্রমণ সহ্য করতে পারেনি। আক্রমণের 3 দিন পর ব্রিটিশ সৈন্যদল দুর্গের দেয়ালে ফাটল ধরায় এবং ঝাঁসি শহরটি দখল করে নেয়। এর পূর্বেই এক রাতে দুর্গের দেয়াল থেকে সন্তানসহ লাফ দিয়ে লক্ষ্মীবাঈ প্রাণরক্ষা করেন। ওই সময় তাকে ঘিরে রেখেছিল তার নিজস্ব একটি দল, যার অধিকাংশই ছিল নারী সদস্য। আনন্দ রাওকে সাথে নিয়ে রানী তার বাহিনী সহযোগে বাণিজ্যিক বিনিয়োগের উর্বর ক্ষেত্র কালপিতে যান। তিনি অন্যান্য বিদ্রোহী বাহিনীর সাথে যোগ দেন। তাতিয়া তোপের নেতৃত্বেও একটি বিদ্রোহী দল ছিল। এরপর রানী লক্ষ্মীবাঈ এবং তাতিয়া তোপে গোয়ালিয়রের দিকে রওনা দেন। সেখানে তাদের যৌথ বাহিনী গোয়ালিয়রের মহারাজার দলকে পরাজিত করে। পরাজিত বাহিনীর সদস্যরা পরবর্তীতে যৌথ বাহিনীর সাথে একত্রিত হয়। তারপর কৌশলগত অবস্থানে থাকা গোয়ালিয়রের কেল্লা দখল করে লক্ষ্মীবাঈ এবং তাতিয়া তোপের সম্মিলিত বাহিনী 17 জুন 1858 ফুলবাগ এলাকার কাছাকাছি কোটাহকি সেরাইয়ে রাজকীয় বাহিনীর সাথে পূর্ণোদ্যমে যুদ্ধ চালিয়ে শহীদ হন রানী। পরবর্তীতে আরও 3 দিন পর ব্রিটিশ সেনাদল গোয়ালিয়র পুনর্দখল করে। যুদ্ধ শেষে ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষে জেনারেল হিউজ রোজ তার প্রতিবেদনে উল্লেখ করেন যে রানী তার সহজাত সৌন্দর্য, চতুরতা এবং অসাধারণ অধ্যবসায়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি বিদ্রোহী সকল নেতানেত্রীর তুলনায় সবচেয়ে বেশি বিপজ্জনক ছিলেন। পরবর্তীতে রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসেবে ব্যাপক পরিচিতি পান। তাকে ভারতীয় রমণীদের সাহসী প্রতীক ও প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয়েছে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ করেন রানী লক্ষ্মীবাঈকে স্মরণপূর্বক। সাম্প্রতিককালে 21 জুলাই 2011 সালে লক্ষ্মীবাঈকে বিশ্বের শীর্ষ 10 জন ডানপিটে রমণীদের একজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজও তার ব্রোঞ্জ মূর্তি ঝাঁসি এবং গোয়ালিয়র উভয় শহরেই অবস্থান করছে।